মানসিক দৃঢ়তা বা রেজিলিয়েন্স বলতে আমরা ঠিক কি বুঝি? শুধু কি দাঁতে দাঁত চেপে সব আবেগ দমিয়ে রাখা, নাকি এটা আসলে একটা বিশেষ দক্ষতা যা নিয়মিত চর্চা করে অর্জন করা যায়? আজকের এই আলোচনায় আমরা ঠিক এই বিষয়টায় সন্ধভাবে দেখব। আমরা এমন একটা ফ্রেমওয়ার্ক বা কাঠামো নিয়ে কথা বলবো যা আমাদের শেখাবে কিভাবে আবেগ দমন না করে বরং সচেতনভাবে কিছু কৌশল ব্যবহার করে মানসিক শক্তি বাড়ানো যায়। চলুন এই অসাধারণ জার্নিটা একসাথে শুরু করা যাক। তো আমাদের এই যাত্রায় মোট 5টা স্টপ আছে। প্রথমে আমরা আসল মানসিক শক্তি কাকে বলে সেটা নতুন করে বুঝব। এরপর দেখব আমাদের অটোম্যাটিক রিঅ্যাকশন আর কনশিয়াস রেসপন্সের মধ্যে যে ছোট্ট একটা গ্যাপ আছে সেটাকে কিভাবে কাজে লাগানো যায়। তারপর আমরা মনের বানানো হাজারটা গল্প থেকে বের হওয়ার পথ খুঁজব, আবেগকে শত্রু না ভেবে বন্ধু বানাবো, আর সব শেষে কিভাবে একজন শান্ত পর্যবেক্ষক হয়ে ওঠা যায় সেটাও দেখব। আচ্ছা, তাহলে প্রথম ধাপটা দিয়েই শুরু করা যাক। মানসিক দৃঢ়তা আসলে কি? যে ধারণাটা আমাদের মধ্যে প্রচলিত আছে, চলুন সেটাকেই প্রথমে একটু প্রশ্ন করি। এই যে দেখুন, এখানে দুটো ধারণার মধ্যে পার্থক্যটা খুব পরিষ্কারভাবে তুলে ধরা হয়েছে। একদিকে আছে প্রচলিত ধারণাটা, মানে রেজিলিয়েন্স মানেই হলো আবেগ চেপে রাখা, সবকিছুতে উদাসীন থাকা বা খারাপ জিনিসপত্রকে পাত্তা না দেওয়া। আর অন্যদিকে একটা নতুন ফ্রেমওয়ার্ক আমাদের বলছে যে আসল শক্তিটা ঠিক এর উল্টো। আসল শক্তি হল স্বচ্ছতার সাথে আবেগের মধ্যে দিয়ে যাওয়া, প্রত্যেকটা অনুভূতিকে একটা উদ্দেশ্য নিয়ে অনুভব করা, আর হুট করে রিয়্যাক্ট না করে ভেবেচিন্তে রেসপন্ড করার ক্ষমতা অর্জন করা। তার মানে মূল কথাটা দাঁড়াচ্ছে এই যে সত্যিকারের রেসিলিয়েন্স মানে কিন্তু আবেগহীন হয়ে যাওয়া নয়, বরং এর মানে হল জীবনের কঠিন চ্যালেঞ্জগুলোর মুখোমুখি দাঁড়িয়েও স্বচ্ছতা আর উদ্দেশ্য ঠিক রাখা, গভীরভাবে অনুভব করার ক্ষমতা থাকা, কিন্তু তার ধাক্কায় ভেঙে না পড়া। এটাই হলো রেসিলিয়েন্সের মূল শক্তি। খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, তাই না? মানে শান্তি জিনিসটা বাইরে থেকে জেতার মতো কোনো পুরস্কার নয়, এটা আসলে ভেতরের একটা অবস্থা যা আমরা নিজেরাই সক্রিয়ভাবে তৈরি করতে পারি। আমাদের মনকে যদি একটা যন্ত্র বা ইনস্ট্রুমেন্টের সাথে তুলনা করা হয়, তাহলে আমরা কোন চিন্তাগুলোর উপর ফোকাস করছি ঠিক সেটাই ঠিক করে দেবে যে আমাদের ভেতরের সুরটা কেমন হবে, শান্ত নাকি অশান্ত। তো তত্ত্ব তো অনেক হলো, এবার চলুন প্রথম প্র্যাকটিক্যাল টুলের দিকে যাওয়া যাক আর দেখি কিভাবে আমাদের মনের এই যে অটোপাইলট মোড সেটাকে একটু থামানো যায়। দেখুন, আসল সমস্যাটা হলো আমাদের মনকে যদি কোনো নিয়ন্ত্রণ ছাড়া ছেড়ে দেয়া হয়, তাহলে সে একটা অটোপাইলট মোডে চলতে শুরু করে। বিশেষ করে যখন আমরা কোনো চাপের মধ্যে থাকি, তখন সে সেই পুরনো অভ্যস্ত দুশ্চিন্তার রিয়াকশনের চক্করেই ঘুরপাক খেতে থাকে। আর ঠিক এখানেই আমাদের হাতে সবচেয়ে শক্তিশালী টুলটা চলে আসে। দেখুন, যে কোনো একটা ঘটনা ঘটার পর আর আমাদের সেটার উপর হুট করে প্রতিক্রিয়া দেখানোর আগে মাঝখানে একটা ছোট্ট মুহূর্ত থাকে। এই মুহূর্তটাই হলো দ্য পজ বা সচেতন বিরতি। এই এক ছিলতে জায়গায় কিন্তু আমাদের বেছে নেওয়ার স্বাধীনতা দেয়, রিয়্যাক্ট না করে রেসপন্ড করার সুযোগটা এখানেই তৈরি হয়। ব্যাপারটা কিন্তু এখানেই শেষ নয়। সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হলো এটা শুধু কোনো মানসিক ট্রিক না। যখনই আমরা সচেতনভাবে এই বিরতিটা নিই, তখন এটা আক্ষরিক অর্থে আমাদের ব্রেনকে নতুন করে গড়ে তোলে। প্রত্যেকটা পজ নতুন নিউরাল পাথওয়ে বা রাস্তা তৈরি করে, আর ধীরে ধীরে এই নতুন রাস্তাগুলোই আমাদের ডিফল্ট রুটে পরিণত হয়। মানে মনের স্বাভাবিক অবস্থাটাই তখন হয়ে ওঠে শান্ত আর স্বচ্ছ। আচ্ছা, এবার আসা যাক আমাদের বেশিরভাগ মানসিক কষ্টের মূল কারণটার দিকে, আর সেটা হলো আমাদের মনের ভেতরে চলতে থাকা অসংখ্য গল্প। আমাদের বেশিরভাগ দুঃখ বা যন্ত্রণা কিন্তু কোনো ঘটনা থেকে আসে না, আসে সেই ঘটনার ওপর ভিত্তি করে আমাদের মন যে গল্পটা তৈরি করে সেখান থেকে। যেমন ধরুন, কাজে কিছু সমালোচনা শুনেছি, এটা হলো একটা ফ্যাক্ট বা বাস্তব ঘটনা, কিন্তু মন সেটার উপর ভিত্তি করে গল্প বানায় আমি একটা আস্ত ফেইলিওর। কিংবা প্রেজেন্টেশনটা কালকে, এটা ফ্যাক্ট, আর গল্পটা হলো আমি নির্ঘাত সব গড়বড় করে ফেলব। এই ফ্যাক্ট আর গল্পের পার্থক্যটা ধরতে পারাই হলো আসল কাজ। তাহলে এই মনের বানানো গল্প থেকে বেরোনোর উপায় কি? প্রথমত, চিন্তাগুলোকে সত্যি বলে আঁকড়ে না ধরে দূর থেকে সেগুলোকে শুধু দেখা। দ্বিতীয়ত, সচেতনভাবে সেগুলোকে লেবেল করা যে এটা শুধু একটা গল্প। এটা করার সাথে সাথেই কিন্তু ওই চিন্তাটার ক্ষমতা অনেকটাই কমে যায়।
আর সব শেষে মনে মনে ব্যর্থতার রিহার্সাল না করে বরং কল্পনাকে কাজে লাগিয়ে একটা শান্ত আর কার্যকর প্রতিক্রিয়ার ছবি আঁকা। এবার আমরা একটা দারুণ পর্যায়ে এসেছি, যাকে বলা যেতে পারে ইমোশনাল অ্যালকেমি, মানে কঠিন আবেগের সাথে যুদ্ধ না করে সেগুলোকে আমাদের বন্ধু বা অ্যালাই বানিয়ে ফেলার কৌশল। এখানে দৃষ্টিভঙ্গির একটা বিরাট পরিবর্তন দরকার। আবেগগুলো আসলে আমাদের শত্রু নয়, বরং ওগুলো হলো এক একটা মেসেজ বা সংকেত। ওরা আমাদের মনোযোগ চায়, আমাদের বলতে চায় যে কোনো একটা দিকে নজর দেওয়া দরকার বা আমাদের বিকাশের জন্য কোথাও কাজ করতে হবে। তাই আবেগকে সমস্যা না ভেবে একটা সিগন্যাল হিসাবে দেখাটা খুব জরুরি। এই টেবিলটা দেখুন, কি দারুণ একটা আইডিয়া। এখানে দেখানো হচ্ছে কিভাবে একটা শারীরিক অনুভূতির লেবেলটা বদলে দিলেই আমাদের পুরো মানসিক অভিজ্ঞতাটাই পাল্টে যেতে পারে। যেমন ধরুন, বুক ধরফর করাকে আমরা সাধারণত বলি নার্ভাসনেস, কিন্তু ওটাকে যদি আমরা এনার্জি বা শক্তি বলে লেবেল করি, কিংবা চোয়াল শক্ত হয়ে আসাকে ফ্রাস্ট্রেশন না ভেবে যদি বলি আমি কেয়ার করি, তাই এমন হচ্ছে। এই ছোট্ট একটা পরিবর্তনই কিন্তু পুরো খেলার মোড় ঘুরিয়ে দিতে পারে। আর এই চর্চার ফলেই আসে ইমোশনাল ক্ল্যারিটি বা মানসিক স্বচ্ছতা। এর মানে হল আবেগের বন্যায় ভেসে না গিয়ে বরং সেগুলোকে একটা কম্পাসের মতো ব্যবহার করে জীবনের পথে এগিয়ে চলার ক্ষমতা। চলুন এবার আমরা আমাদের আলোচনার একদম শেষ এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে যাই। দেখব এই সবকটা ধারণা একসাথে মিলে কিভাবে আমাদের দৃষ্টিভঙ্গিতে একটা আমূল পরিবর্তন আনতে পারে। খুবই শক্তিশালী একটা রূপক, তাই না? আমি আকাশ আর আমার চিন্তাগুলো হলো আবহাওয়া। এই ধারণাটা মেটাকগনিশন বা অধিজ্ঞানের মূল কথা। সহজ ভাষায় এর মানে হল নিজের চিন্তা নিয়ে চিন্তা করার ক্ষমতা। আসল সত্তাটা হলো আকাশের মতো স্থির, শান্ত আর বিশাল, আর চিন্তা, আবেগ এগুলো সব মেঘ, বৃষ্টি বা রোদের মতো, আসে আবার চলেও যায়। আকাশ কিন্তু আবহাওয়া দিয়ে প্রভাবিত হয় না, সে তার জায়গাতেই থাকে। এই শান্ত পর্যবেক্ষকের ভূমিকাটা কিভাবে বজায় রাখা যায়? প্রথমত, এটা মনে রাখা যে চিন্তা বা আবেগগুলো ক্ষণস্থায়ী ঘটনা, এগুলো আমাদের আসল পরিচয় নয়। এই দৃষ্টিভঙ্গিটা মনের ওপর ওদের নিয়ন্ত্রণ কমিয়ে দেয়। আর এই অবস্থাটা ধরে রাখার সবচেয়ে ভালো উপায় হল বর্তমান মুহূর্তে সচেতন থাকা আর নিজের শ্বাসের উপর মনোযোগ দেওয়া। তাহলে মূল কথাটা হলো এই পুরো ফ্রেমওয়ার্কটাতে দক্ষতা অর্জন করা কোনো একদিনের ব্যাপার নয়, এটা একটা প্রতিদিনের ডিসিপ্লিন। মনের শান্তি আর স্বচ্ছতা অনেকটা শরীরের পেশির মতো, যত চর্চা করা হবে ততই এটা শক্তিশালী হবে। শেষ পর্যন্ত আমাদের লক্ষ্য কিন্তু এমন একটা জীবন পাওয়া নয় যেখানে কোনো নেতিবাচকতা নেই, সেটা সম্ভব না। আসল লক্ষ্য হল এমন একটা চরিত্র গড়ে তোলা যা যে কোনো পরিস্থিতির মোকাবেলা দক্ষতার সাথে করতে পারে। আর উন্নতি মানে আর কিছুই না, বারবার সততার সাথে সে ছোট্ট বিরতিটা নেওয়া আর ভেবেচিন্তে নিজের সিদ্ধান্তটা বেছে নেওয়া। এই পুরো আলোচনাটা কিন্তু একটা গভীর বিশ্বাসের ওপর দাঁড়িয়ে আছে, আর তা হল ইচ্ছাকৃতভাবে বেছে নেওয়া মাত্র একটা চিন্তারও ক্ষমতা আছে আমাদের জীবনের গতিপথ বদলে দেওয়ার। তাহলে প্রশ্নটা হলো, সেই প্রথম ইচ্ছাকৃত চিন্তাটা কি হবে যা দিয়ে এই যাত্রাটা শুরু করা যায়?